7 এমপি এবার নির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশব্যাপী। তবে 7 জনের মধ্যে সবাই বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছেন। তারা সবাই কি জামায়াতে যোগ দিতে যাচ্ছেন? তাদের চরিত্র কি তাই বলে? তবে এখন তারা কোন দিকে যেতে চাচ্ছেন? জামায়াতের দিকে যেতে চাচ্ছেন, নাকি বিএনপিতে যেতে চাচ্ছেন, নাকি এনসিপিতে যেতে চাচ্ছেন? এই 3টি আগ্রহের উপরে ভিত্তি করে নির্ভর করবে তাদের চরিত্রের ধরন, এবং এটা হবে রাজনীতিতে এক নতুন ডায়নামিক্স। এর ভিডিওতে আমরা মূলত জানব যে 7 জন স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন তারা কারা, কোন কোন এলাকায়, এবং তাদের অতীত চরিত্র আসলে আমরা কেমন দেখেছি। তারপরে আমরা কনফার্ম হব তারা আসলে কোথায় যাবে। আসুন আমরা জানি জামায়াতের বাংলাদেশের সংসদ নির্বাচনে নির্বাচিত মূলত এই 7 জন কারা। প্রথমত হলো ময়মনসিংহ হালুয়াঘাট আসনের এমপি সালমান ওমর, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা, টাঙ্গাইলের আছেন আপনার লুৎফুর রহমান খান আজাদ, ভেরি উইজডম পারসন, সে খুব একজন ডক্টরেট। তারপরে আছে আপনার জিয়া আহসান। কে কোথায় থেকে নির্বাচিত হয়েছেন সেটা আমরা জানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 7টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মূলত বিএনপি থেকে দলছুট বা বহিষ্কৃত হয়ে তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেও শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন। এখন কথা হলো তারা কি শেষ পর্যন্ত আবারও বিএনপিতে যাবেন কি না। কিন্তু আপনাদের কি মনে হয় রুমিন ফারহানা বিএনপিতে যাবেন? তিনি কি এনসিপিতে যাবেন? এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় রুমিন ফারহানা এনসিপিতে যাবে না, রুমিন ফারহানা বিএনপিতেও যাবে না। যাই হোক, তবে আরেকজন লোক আছেন কিশোরগঞ্জ বাজিতপুর নিকলি এলাকায় আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, আমরা 7 জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে একে অন্যের সাথে যোগাযোগ করছে, অর্থাৎ তারা সংঘবদ্ধভাবে একদিকেই যাবে এবং যেদিকে যায় তারা একমত হয়ে যাবে, নয়তো তারা স্বতন্ত্রই থাকবে। নির্বাচনের আগে দলনেতা মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করেন বিএনপির একাধিক প্রার্থী, এতে তারা বহিষ্কার হন। এই বহিষ্কৃতের মধ্য থেকে 7 জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক। জমিয়তের প্রার্থীর কারণে তাকে প্রার্থী দেওয়া যায়। এরপর আছে টাঙ্গাইলের প্রার্থী লুৎফুর রহমান খান আজাদ, খুবই চৌকস, দুর্দান্ত, তবে জ্ঞানী লোক এবং অর্ধ আওয়ামী লীগ। তার বংশে আরেকটা লোক আছে আওয়ামী লীগের রানা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এমপি হয় রানা, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন লুৎফুর রহমান খান আজাদ। সমগ্র টাঙ্গাইলে তাদের ব্যাপক প্রভাব রয়েছে, কিন্তু তাদের মধ্যে মারামারি হয় নাই। অনেকে মনে করেন তারা সম্পদ রক্ষার জন্যই নির্বাচন করে বা একজন আরেকজনকে রক্ষা করে। তবে এখানে কথা হলো লুৎফুর রহমান খান আজাদ কিন্তু এনজি বিষয়ক মন্ত্রী ছিল 2001 সালে বেগম খালেদা জিয়ার সময়ে। এরপরে আছে কিশোরগঞ্জের শেখ মুজিবুর রহমান, তাকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এরা সবাই 4র্থ শ্রেণীর নেতা। হ্যাঁ, তিনি ছিলেন জাতীয় দলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে বিএনপিতে যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদা। তারপরে আসা ফরিদগঞ্জের আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সবাই 4র্থ শ্রেণীর নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এলডিপির মহাসচিব পদ থেকে রেদওয়ান আহমেদ, চান্দিনা, কুমিল্লার চান্দিনা। হ্যাঁ, আতিকুল আলম,
শাওন, নিশ্চয়ই নাম শুনছেন। এলডিপির মুক্তিযুদ্ধ বিষয়ক ডক্টর রেদওয়ান আহমেদ শিক্ষা উপমন্ত্রী ছিল সম্ভবত, আপনার কর্নেল ওলির দলের মহাসচিব ছিল। তারপর ময়মনসিংহে 1 থেকে আসলে জয়ী হন সালমান ওমর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কেন্দ্রীয় নেতাকে হারাই দিচ্ছে এবং নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দিনাজপুর 5 আসনে জয়ী হন AZM রেজওয়ানুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির আব্দুল আহাদ। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন AKM কামরুজ্জামান। রুমিন ফারহানা একাই চলবেন, এটাই প্রায় নিশ্চিত। তবে জোটবদ্ধ 6 জন তারা একসাথে চলবে, যদি যোগ দেন এক প্রার্থীতেই তারা যোগ দিবেন। তবে এর মধ্যে রুমিন ফারহানা একটু দলে চলে, এদিক সেদিক কথা বলে। তিনি আমির হামজার বিরুদ্ধে অহেতুক মিথ্যাচার করেছেন সংসদে, কারোর প্ররোচনায় করেছেন নাকি। রুমিন ফারহানা এমন কোনো অপদার্থ নয় যে কারোর প্ররোচনায় পড়ে কাউকে অপমান করবে। সর্বশেষ গত 29 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বিষয়ে জাতীয় সংসদে তোলার দাবি জানান রুমিন ফারহানা। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, 28 এপ্রিল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য মন্ত্রী বৈঠক হওয়ার পর সেই জিনিসটি আমরা এর মধ্যে বৈঠকে মার্কিন দূত 2 দেশের আমদানি রপ্তানি ঘাটতি, বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলেন। আগামী দিনের পথ চলা কেমন হবে, সরকারি দলের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে। কেন জানতে চাইলে তারা বলেন, আমরা বিএনপির মধ্যেই আছি, বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। এমপি সালমান ওমর বলেন, বাংলা ট্রিবিউনকে স্বতন্ত্র প্রার্থীরা ফিরতে চান, সেই অনুযায়ী ইতিমধ্যে নিজেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমানের তাদের ব্যাপারে পজিটিভ, কারণ এমন জনপ্রিয়তা পাওয়া প্রার্থীদেরকে দলে ফিরিয়ে নেবেন না এমনটি হয় না। তবে মাঝখানে জামায়াতের পক্ষ থেকে তাদের সাথে রাজনৈতিক কূটনৈতিক আলোচনা চালানো হয়েছিল, এনসিপির দিক থেকেও আলোচনা চালানো হয়েছিল। জামায়াতও আশাবাদী ছিল তারা জোটে আসবে, এনসিপিও আশাবাদী ছিল তারা এনসিপিতে যোগ দিবে। এখানে পার্থক্য আছে, এনসিপি চাইছে এনসিপিতে যোগ দিতে, এনসিপিতে যোগ দিয়ে কোনো পদবি নিতে, আর জামায়াত বলেছে আপনারা 11 দলীয় জোটের সাথে থাকেন, আমাদের এমপি, এই জোটের এমপি সংখ্যা 77 থেকে বেড়ে 83 হোক, দলে যোগ দেওয়ার দরকার নাই। এরকম 2 জনের অফার কিন্তু ভিন্ন ছিল। জামায়াতের আমিরের অফার ছিল আপনারা জোটে আসেন, বিরোধী জোটের এমপি হিসেবে থাকেন, আর এনসিপির অফার ছিল আপনারা এনসিপিতে এসে কোনো পদ নেই। তবে এরা যেহেতু কিছুটা সুবিধাবাদী এবং সুবিধার জন্যই তারা পার্টি করে, সেই হিসাবে তারা বিরোধী দলে বা এনসিপিতে আসার সম্ভাবনা খুবই কম। এটা অতীত চরিত্রে তাদেরকে বলে, তাদেরকে অতীত থেকে আমি বিশ্লেষণ করেই দেখেছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।